প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রদমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতে থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। জানিয়ে দেব 2 বছর যুদ্ধের পর গাজার ভেতরে এখন যে অবস্থা। আরও জানিয়ে দেব পরমাণু অস্ত্র বহনের সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা যুক্তরাষ্ট্রের। এবার পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিলেন পুতিন। এদিকে ইরানের শাসন পরিবর্তনে ইসরায়েল যুক্তরাষ্ট্রের স্বপ্ন কতটা বাস্তব। অন্যদিকে ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা 2 ফিলিস্তিনি নিহত। সর্বশেষ জানিয়ে দেব আরও এক জিম্বির লাশ ফেরত দিল গাজার যোদ্ধারা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 2 বছর যুদ্ধের পর গাজার ভেতর এখন যে অবস্থা। গাজা সিটির দিকে মুখ করা যে কোনো একটি উঁচু মাটির বাঁধ থেকে ভেতরের দিকে তাকালেই চলমান যুদ্ধের ভয়াবহতা সহজেই বোঝা যায়। একসময়ের পরিচিত গাজার মানচিত্র ও স্মৃতি বিলীন হয়ে গেছে। তার জায়গায় এখন 180 ডিগ্রি জুড়ে শুধু ধূসর ধ্বংসস্তূপের এক স্থির ল্যান্ডস্কেপ। বেইত হানুন থেকে গাজা সিটি পর্যন্ত সর্বত্র কেবলই ধ্বংসস্তূপের চিহ্ন। প্রায় 2 বছরের যুদ্ধের পর গাজার ভেতরে সম্পূর্ণ ধ্বংসস্তূপ দেখতে পেয়েছে বিবিসির সংবাদদাতারা। তারা সেসব ভয়াবহ দৃশ্য তুলে ধরেছেন। বিবিসির ওই সংবাদদাতা বলেছেন, গাজা সিটির অভ্যন্তরে এখন কিছু ভবনের দূরবর্তী আকৃতি দেখা গেল। একসময় যেখানে হাজার হাজার মানুষের বসতি ছিল, সেই এলাকাগুলো এখন চেনার উপায় নেই। যুদ্ধের প্রথম সপ্তাহগুলোতে ওই এলাকাতেই ইসরায়েলি স্থল বাহিনী প্রবেশ করেছিল এবং এরপর হামাস পুনরায় সংগঠিত হয়। তারা একাধিকবার ফিরে এসেছে এবং প্রতিবারেই ধ্বংসযজ্ঞ চালিয়েছে। গাজা থেকে স্বাধীনভাবে সংবাদ পরিবেশনের অনুমতি ইসরায়েল দেয় না। তবে গত মঙ্গলবার 4 নভেম্বর তারা সাংবাদিকদের একটি দলকে, যার মধ্যে বিবিসিও ছিল, স্ট্রিপের ইসরায়েলি বাহিনীর দখলকৃত এলাকা ঘুরে দেখায়। সাংবাদিকদের এই সীমিত সফর ছিল অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ। ফিলিস্তিনিদের সঙ্গে কথা বলা বা গাজার অন্যান্য এলাকায় প্রবেশের কোনো সুযোগ দেওয়া হয়নি। এছাড়া ইসরায়েলের সামরিক সেন্সরশিপ আইনের কারণে এই প্রতিবেদন প্রকাশের আগে সামরিক কর্মীদের দিয়ে যাচাই করানো হয়। তবে বিবিসি সবসময় এই রিপোর্টের উপর তার সম্পাদকীয় নিয়ন্ত্রণ বজায় রেখেছে। পরিদর্শন করা এলাকার ধ্বংসস্তূপের মাত্রা সম্পর্কে জানতে চাইলে ইসরায়েলের সামরিক মুখপাত্র নাদাব শোশানি জানান, ধ্বংস তাদের লক্ষ্য নয়। তিনি বলেন, লক্ষ্য হলো সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করা। প্রায় প্রতিটি বাড়িতেই টানেলের মুখ ছিল, বুবি ট্র্যাপ পাতা ছিল বা আরপিজি বা রকেট চালিত গ্রেনেড বা স্নাইপার স্টেশন হিসেবে ব্যবহৃত হতো। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় 1100-এর বেশি মানুষ নিহত হয় এবং 251 জনকে জিম্মি করা হয়। এরপর থেকে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে 68,000-এর বেশি গাজাবাসী নিহত হয়েছেন। লেফটেন্যান্ট কর্নেল শোশানি জানান, এই এলাকায় ইতিমধ্যে কয়েকজন জিম্বির মরদেহ পাওয়া গেছে। এর মধ্যে ইতাই চেনেনের মরদেহ রয়েছে, যা হামাস এই সপ্তাহে ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে। এখনও নিখোঁজ আরও 7 জন জিম্বির লাশের সন্ধান চলছে। বিবিসি দলটি যে সামরিক ঘাঁটিতে গিয়েছিল সেটি হলুদ লাইন থেকে মাত্র কয়েকশো মিটার দূরে অবস্থিত। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনায় নির্ধারিত এই হলুদ লাইন হল অস্থায়ী সীমানা, যা ইসরায়েলি বাহিনী নিয়ন্ত্রিত গাজার এলাকাগুলোকে হামাস নিয়ন্ত্রিত এলাকা থেকে আলাদা করে। ইসরায়েলি সেনাবাহিনী ধীরে ধীরে মাটিতে ব্লক বসিয়ে এই হলুদ লাইন চিহ্নিত করছে, যাতে হামাস যোদ্ধা এবং বেসামরিক নাগরিক উভয়কেই সতর্ক করা যায়। যুদ্ধবিরতির 1 মাস পার হলেও ইসরায়েলি বাহিনী বলছে, হলুদ লাইন বরাবর হামাসের গুলিবাজদের সাথে তাদের প্রায় প্রতিদিন লড়াই চলছে। গাজা সিটির দিকে মুখ করা বাঁধগুলোতে গুলির খোসর স্তূপ সেই ছবির স্থানগুলোকে চিহ্নিত করছে। অন্যদিকে হামাস ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের শতবার অভিযোগ করেছে এবং হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এর ফলে 40-এর বেশি মানুষ নিহত হয়েছেন। কর্নেল শোশানি জোর দিয়ে বলেন, ইসরায়েলি মার্কিন বাহিনী নেতৃত্বাধীন শান্তি পরিকল্পনার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তবে তারা এটাও নিশ্চিত করবে যে হামাস যেন আর ইসরায়েলি বেসামরিক নাগরিকদের জন্য হুমকি সৃষ্টি করতে না পারে। তিনি বলেন, সকলের কাছে খুব স্পষ্ট যে হামাস সশস্ত্র এবং গাজা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এটি এমন কিছু যা সমাধান করা হবে, কিন্তু আমরা তা থেকে অনেক দূরে। মার্কিন নেতৃত্বাধীন পরিকল্পনার পরবর্তী ধাপে হামাসকে নিরস্ত্রীকরণ করতে হবে এবং ক্ষমতা আন্তর্জাতিক তত্ত্বাবধানে থাকা একটি ফিলিস্তিনি কমিটির হাতে তুলে দিতে হবে। এই কমিটির তত্ত্বাবধানে প্রেসিডেন্ট ট্রাম্পও থাকবেন। কিন্তু ক্ষমতা ও অস্ত্র ছাড়ার পরিবর্তে কর্নেল শোশানি অভিযোগ করেন, হামাস উল্টোটা করছে। তিনি বলেন, হামাস নিজেকে সশস্ত্র করার চেষ্টা করছে, আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে, গাজার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। তারা দিনের আলোয় মানুষ হত্যা করছে, বেসামরিক নাগরিকদের আতঙ্কিত করছে এবং নিশ্চিত করছে গাজায় কে বস তা যেন সবাই বুঝতে পারে। আমরা আশা করি এই চুক্তি যথেষ্ট
চাপ সৃষ্টি করবে যাতে হামাস নিরস্ত হয়। ইসরায়েলি বাহিনী সাংবাদিকদের টানেলের একটি মানচিত্র দেখায় যা তার ধ্বংসস্তূপের নিচে পেয়েছে। এটিকে তারা মাকড়সার জালের মতো একটি বিশাল নেটওয়ার্ক হিসেবে অভিহিত করেছে। কিছু টানেল ইতিমধ্যে ধ্বংস করা হয়েছে, কিছু এখনও অক্ষত এবং কিছু টানেলের খোঁজ এখনও চলছে। আপাতত হামাস ও ইসরায়েলের একটি শান্তি চুক্তি হলেও পরবর্তী ধাপে কি ঘটবে তা এখনও স্পষ্ট নয়। যুদ্ধবিরতি ইতিমধ্যে দুইবার ব্যর্থ হওয়ায় ওয়াশিংটন পরিস্থিতির ভঙ্গুরতা সম্পর্কে সচেতন। মার্কিন যুক্তরাষ্ট্র এই ভঙ্গুর পরিস্থিতি থেকে বেরিয়ে একটি আরও স্থায়ী শান্তির দিকে যেতে কঠোর চাপ সৃষ্টি করছে। বিবিসির দেখেছে তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যদের কাছে একটি খসড়া প্রস্তাব পাঠিয়েছে যা গাজার নিরাপত্তা গ্রহণ এবং হামাসকে নিরস্ত্রীকরণের জন্য একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর 2 বছরে মেয়াদের রূপরেখা দিয়েছে। কিন্তু চুক্তির এই পরবর্তী ধাপের বিস্তারিত তথ্য কম। হামাসের নিরস্ত্রীকরণের আগে গাজাকে নিরাপদ করতে কোনো দেশগুলো সৈন্য পাঠাবে, ইসরায়েলের সৈন্যরা কখন প্রত্যাহার করবে বা গাজা নতুন প্রযুক্তিগত প্রশাসনের সদস্যরা কিভাবে নিযুক্ত হবে তা স্পষ্ট নয়। প্রেসিডেন্ট ট্রাম্প গাজাকে বিদেশি বিনিয়োগ নির্মিত একটি ভবিষ্যৎমুখী মধ্যপ্রাচ্যের হাব হিসেবে দেখতে চান। আজকের গাজা থেকে সেই স্বপ্ন অনেক দূরের। ইসরায়েল দ্বারা ব্যাপকভাবে ধ্বংসপ্রাপ্ত এবং ট্রাম্পের দ্বারা একটি বিনিয়োগ হিসেবে দেখা হচ্ছে। প্রশ্ন শুধু কে লড়াই বন্ধ করতে পারে তা নয়, বরং গাজাবাসী তাদের সম্প্রদায় এবং ভূমির ভবিষ্যতে কতটা বল প্রয়োগ করতে পারবে। পরমাণু অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা যুক্তরাষ্ট্রের। ফের পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বা ICBM পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে মিনিটম্যান 3 নামের ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। এর আগে ট্রাম্পের দায়িত্ব নেওয়ার পর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রথমবারের মতো ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে মিনিটম্যান 3 আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। মিনিটম্যান 3 ক্ষেপণাস্ত্র 14,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এটি ঘন্টায় 24,000 কিমি বেগে ছুটতে সক্ষম, যা 1970-এর দশকের গোড়ার দিক থেকে ব্যবহৃত হচ্ছে এবং মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিবেচিত। ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রাশিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যে গত বুধবার এর সর্বশেষ পরীক্ষা চালানো হলো, তবে এতে কোনো পরমাণু অস্ত্র ছিল না। ক্ষেপণাস্ত্রটির নির্ভরযোগ্যতা, যুদ্ধ প্রস্তুতি এবং নির্ভুলতা যাচাই করাই এই পরীক্ষার লক্ষ্য বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। গত বুধবারের ক্ষেপণাস্ত্রটি প্রায় 4,200 মাইল বা প্রায় 6,750 কিলোমিটার অতিক্রম করে মার্শাল দ্বীপপুঞ্জ প্রজাতন্ত্রের কোয়াজালিন অ্যাটলেন রোনাল্ড রিগ্যান ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স টেস্ট সাইটে আঘাত হানে। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন তিনি মার্কিন সামরিক বাহিনীকে ফের পারমাণবিক পরীক্ষা শুরু করার নির্দেশ দিয়েছেন। তার দাবি চীনা ও রাশিয়া ইতিমধ্যেই এই ধরনের পরীক্ষা চালিয়ে আসছে, এ কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে মস্কো ও বেইজিং তার এই দাবি নাকচ করে দিয়েছে। এবার পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিল পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক অস্ত্র পরীক্ষার শুরুর ঘোষণার পর এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য প্রস্তুতির নির্দেশ দিয়েছেন। এই পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে অস্থিতিশীলতা বাড়াবে বলে বিশ্লেষকরা শঙ্কা প্রকাশ করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী অ্যান্ড্রেই বেলিউসভ জানিয়েছেন, আর্কটিক অঞ্চলের নোভা জেমলিয়া ঘাঁটিতে অল্প সময়ের নোটিশেই এমন পরীক্ষা চালানো সম্ভব। উল্লেখ্য, 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া আর কোনো পারমাণবিক বিস্ফোরণের পরীক্ষা চালায়নি। বিশ্বে উত্তর কোরিয়াই একমাত্র দেশ যারা 21 শতকে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। ইরানের শাসন পরিবর্তনে ইসরায়েল যুক্তরাষ্ট্রের স্বপ্ন কতটা বাস্তব? ইরানে পারমাণবিক স্থাপনা ও সামরিক নেতৃত্ব লক্ষ্য করে সম্প্রতি হামলা চালিয়েছে ইসরায়েল ও তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। এর মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু রাগঢাক না করেই ইরানি জনগণকে সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তবে ইরানে বর্তমান সরকার পরিবর্তন করা কি এত সহজ? এই প্রতিবেদনে আমরা দেখব কিভাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পদক্ষেপ ইরানের ইতিহাস ও আঞ্চলিক পরিস্থিতি একত্র হয়ে বর্তমান সংঘাত তৈরি করেছে। কেন তেহরানে সরকারের হঠাৎ পরিবর্তন ঝুঁকিপূর্ণ ও প্রায় অসম্ভব? ইরান ও ইসরায়েলের শত্রুতা নতুন কিছু নয়। কয়েক দশক ধরেই দুই দেশ স্থল, সমুদ্র, আকাশপথ ও সাইবার জগতে আক্রমণ করা সহ একে অপরের বিরুদ্ধে চোরাগুপ্তা হামলা চালিয়ে আসছে। এসব সংঘাত তাদের সম্পর্ককে আরও বৈরতার দিকেই ঠেলে দিয়েছে। এর ধারাবাহিকতায় গত 13 জুন ইসরায়েল প্রকাশ্যে হামলা চালিয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে। ইসরায়েলের সাম্প্রতিক এই হামলার দৃশ্য লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি
কর্মসূচি ক্ষতিগ্রস্ত ও সম্ভাব্য পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা নস্যাৎ করা। তবে হামলার বিস্তার, লক্ষ্যবস্তু নির্বাচন ও ইসরায়েলি রাজনীতিবিদদের বক্তব্য থেকে স্পষ্ট, এটি শুধু সামরিক লক্ষ্য নয়, তাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য ইরানের সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশটিতে রাজনৈতিক পরিবর্তনের পথ তৈরি করা। অনেক রাজনৈতিক ভাষ্যকারের মতো এই লক্ষ্য তেল আবিবের মিত্র যুক্তরাষ্ট্র, কিন্তু ইরানে বাইরের চাপে সরকার পরিবর্তনের ইতিহাস মোটেও সুখকর নয়। 1953 সালে মার্কিন ও ব্রিটিশদের সহযোগিতায় ইরানের প্রধানমন্ত্রী মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। এরপরও ইরান চরমভাবে পশ্চিমা শক্তির প্রতিরোধী হয়ে ওঠে। পরবর্তী সময়ে 1979 সালে ইসলামী বিপ্লব দেখিয়েছে দেশটির অভ্যন্তরীণ শক্তি ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নেতৃত্ব সহজে নাড়ানো যাবে না। ইসরায়েলের হামলার সময় পারমাণবিক স্থাপনার পাশাপাশি ক্ষেপণাস্ত্র কারখানা, সেনা কমান্ডের শীর্ষস্থানীয় ব্যক্তি ও পরমাণু বিজ্ঞানীদের লক্ষ্যবস্তু করা হয়। বিশ্লেষকেরা মনে করেন, এর মধ্য দিয়ে ইসরায়েল ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব দিয়ে দেশের ভেতরে ও আঞ্চলিক মিত্রদের আস্থা নষ্ট করতে চেয়েছে, যেন এটি বর্তমান সরকারকে স্থিতিশীল করে তুলতে পারে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির কর্মকর্তা ও সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের প্রশাসনের কাজ করা মাইকেল সিং বলেন, ইসরায়েল আশা করছে এই হামলার ফল হবে ইরানের সরকার পরিবর্তন। তারা চায় দেশটির জনগণও নিজেরাই উঠে দাঁড়াক। হামলার প্রথম দফায় বেসামরিক প্রাণহানি সীমিত রাখা হয়েছে, যা ইসরায়েলের বৃহত্তর উদ্দেশ্য প্রকাশ করে। ইরানে হামলার শুরুর কয়েক ঘন্টা পর দেশটির জনগণের উদ্দেশ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, প্রায় 50 বছর ধরে ইসলামিক শাসন আপনাদের উপর অত্যাচার চালিয়ে আসছে, এটি আমাদের রাষ্ট্রকেও ধ্বংসের মুখে দিচ্ছে। আমরা যখন আমাদের লক্ষ্য অর্জন করছি, তখন আপনাদের স্বাধীনতার পথও পরিষ্কার করছি। আপনাদের এখন উঠে দাঁড়ানোর সময়, নিজেদের কণ্ঠস্বর শোনান। ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা, 2 ফিলিস্তিনি নিহত। আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। এবার মধ্য গাজায় 2 ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে এই তথ্য স্বীকার করে নিয়েছে। খবর আল জাজিরার। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা মধ্য গাজায় পৃথক ঘটনায় 2 ফিলিস্তিনিকে হত্যা করেছে। দাবি করেছে, ওই ফিলিস্তিনিরা এমনভাবে সেনাদের দিকে এগিয়ে আসছিল যে তা তাৎক্ষণিক হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছিল। যুদ্ধবিরতির পর গাজায় বেশিরভাগ এলাকা থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল, কিন্তু কিছু এলাকায় তারা ভারী অস্ত্র নিয়ে অবস্থান করছে। ওইসব এলাকায় ফিলিস্তিনিদের না যেতে নির্দেশ দেওয়া হয়েছে। সামরিক বাহিনীর এই অবস্থানের সীমানাকে হলুদ রেখা বলে চিহ্নিত করা হচ্ছে। আজকের ঘটনার ক্ষেত্রে বলা হয়েছে, হলুদ রেখা অতিক্রম করায় সৈন্যরা ব্যবস্থা নিতে বাধ্য হয়। অভিযুক্তদের দেখা পাওয়ার পরপরই তাদের নিশ্চিহ্ন করা হয়েছে। 10 অক্টোবরে যুদ্ধবিরতির শুরু হওয়ার পর থেকে কয়েক ডজন ফিলিস্তিনি তথাকথিত হলুদ রেখা লঙ্ঘন করার জন্য বা খুব কাছে আসার জন্য নিহত হয়েছে। ইসরায়েল তার বাহিনীকে যে রেখার পেছনে প্রত্যাহার করেছে তার নাম দিয়েছে হলুদ রেখা। এই রেখার অবস্থান সম্পর্কে খুব কম তথ্য দেওয়া হয়েছে, এমনকি কোথাও কোথাও কেবল মাটিকে খুঁটি গেড়ে চিহ্নিত করা হচ্ছে। এ রেখা ফিলিস্তিনিদের জন্য আরেকটি মারাত্মক বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। আরও এক জিম্বির লাশ ফেরত দিল গাজার যোদ্ধারা। আরও এক ইসরায়েলি জিম্বির লাশ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী দল হামাস। রেড ক্রসের মধ্যস্থায় ইসরায়েলি কর্তৃপক্ষ লাশ বুঝে নেয়। এখন তারা পরীক্ষা নিরীক্ষা করে ভুক্তভোগীর পরিচয় নিশ্চিত হবে। খবর আল জাজিরার। যুদ্ধবিরতি চুক্তির অন্যতম শর্ত হচ্ছে, সব জীবিত জিম্বির মুক্তির পাশাপাশি নিহতদের লাশ ফিরিয়ে দিতে হবে। এই শর্তে হামাস রাজি হলে যুদ্ধবিরতি কার্যকর হয়, কিন্তু দীর্ঘদিনেও হামাস প্রক্রিয়াটি শেষ করতে পারছে না। এ নিয়ে ক্ষুব্ধ ইসরায়েল। সর্বশেষ গত বুধবার এক নিহতের লাশ রেড ক্রসের কাছে হস্তান্তর করে হামাস। তারা ইসরায়েলি বাহিনীর কাছে লাশটি পৌঁছে দেয়। এ নিয়ে মোট 22 জন জিম্বির লাশ হস্তান্তর করা হলো। আরও 6 জনের লাশ হামাসের কাছে রয়েছে। ইসরায়েল অভিযোগ করেছে, জিম্বিদের লাশ ফেরত দিতে গড়িমসি করছে হামাস। ইচ্ছাকৃতভাবে এই ধরনের দেরি অগ্রহণযোগ্য। তবে অভিযোগ অস্বীকার করে হামাস বলছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ায় সব লাশ খুঁজে পেতে বেগ পেতে হচ্ছে। এই নিয়ে তাদের বিরুদ্ধে ছলচাতুরির অভিযোগ ভিত্তিহীন।